জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায় সোমবার। অকাট্য প্রমাণ তুলে ধরায় মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন, খালাসের আশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। আগামী 17 নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি, আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। আগুন, ককটেল, আতঙ্ক। আওয়ামী লীগের লকডাউনে রাজধানী জুড়ে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি, নাশকতা রুখতে রাজপথে সরব বিভিন্ন দল ও সংগঠন। রাস্তাঘাট পুরো ফাঁকা, চারদিকে নীরব, কে কোন দিক দিয়ে বোম মেরে দেয়। সকালে অফিসে যাওয়ার কথা ছিল, এখন যাচ্ছি, একটু ভয় তো আছেই ভিতরে। রাস্তাঘাটে বাস টাসের অনেক কম দেখা যাচ্ছে। হামলা, কোনো অগ্নিসংযোগ, কোনো কিছু করতে চায় তাদেরকে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। স্যাবোটেজ করার জন্য কিছু সামগ্রী উদ্ধার করেছি, আমাদের অভিযান অব্যাহত আছে। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য পুলিশের যা যা করণীয় আমরা তাই করতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ কিছুক্ষণ পর। জুলাই সনদ ও গণভোট নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। দলগুলোকে আস্থায় নিয়েই চূড়ান্ত পরিণতি চায় সরকার। সই হওয়া সনদের বাইরের কিছু মানবে না বিএনপি। গণভোটে দেরি হলে ফ্যাসিস্টের সুযোগ নেওয়ার শঙ্কা জামায়াতের। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন এনসিপির। নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসি সংলাপ শুরু। সহযোগিতা ছাড়া প্রশ্নবিদ্ধ হবে ভোট। নির্বাচনে রেফারি হওয়ার ঘোষণা সিইসির। আচরণবিধি না মানলে তফসিলের পর ব্যবস্থা। বেশি দামে মার্কিন তুলা এনে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছেন ব্যবসায়ীরা। অচলাবস্থা তৈরির আগেই পাশে চান সরকারকে। বাণিজ্য সহায়ক চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। এবং মৃত্যুর 13 বছরেও এক বিন্দু কমেনি জনপ্রিয়তা। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের জন্মদিনে নুহাশপল্লীতে ভক্ত স্বজনরা, সমাধিতে ফুলেল শ্রদ্ধা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় সোমবার সকালে এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের, আর খালাসের আশা ট্রাইব্যুনালে নিযুক্ত আইনজীবীর। এদিকে রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল সহ গোটা সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ ও বিজিবির উপস্থিতি। এর মধ্যেই বৃহস্পতিবার দুপুর 12টায় জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ের দিন ধার্য করলেন বিশেষ আদালত। আগামী সোমবার ঘোষণা করা হবে রায়। 10 জুলাই থেকে 23 অক্টোবর 3 মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা, আন্দোলন দমন সংক্রান্ত ফোনালাপ ও বিভিন্ন তথ্যপাত্র। চিফ প্রসিকিউটরের প্রত্যাশা সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে। তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। বিচার রায়কে কেন্দ্র করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধ হয়ে জনতা ও সরকার জবাব দেবে বলেও মনে করেন তাজুল ইসলাম। যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। আমরা বাংলাদেশের জনগণের দেশপ্রেম, তাদের প্রজ্ঞা, তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল। দেশের সরকারের বিভিন্ন সংস্থা, বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না। হাসিনা কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী বলছেন, নানা সীমাবদ্ধতা ও সাক্ষ্য প্রমাণে অসঙ্গতি থাকায় খালাস পাবেন হাসিনা, কামাল। আমার কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি
কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবছরই অন্তত আরও 2টি মামলার রায় হওয়ার কথা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 12,000-এর বেশি সদস্য। মোড়ে মোড়ে অবস্থান, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে চলছে তল্লাশি। লকডাউনের নামে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। রাস্তায় দাঁড়ানো সাজোয়া যান, পাশেই অবস্থান বিজিবি সদস্যদের। রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন এমন 14 প্লাটুন বিজিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে বিজিবির পাশাপাশি টহলে আছে সেনাবাহিনীও। রাজধানীতে 70টির বেশি টহল, 40টি চেকপোস্ট বসিয়েছে র্যাব, পাশাপাশি আছে গোয়েন্দা নজরদারি। নাশকতার তথ্য পেলেই চলছে অভিযান, দায়িত্ব পালন করছে 4000 সদস্য। জনগণকে সাথে রেখে প্রতিরোধ করা, মানুষের স্বাভাবিক জীবনে স্বস্তি রাখা, যারা অফিস গোয়িং বা হসপিটালে যাচ্ছে, নিত্যপণ্য ক্রয় বিক্রয় বা ওষুধ ক্রয়, এই যে স্বাভাবিক জনজীবন, এখানে আমাদের কিছু কার্যক্রম আছে। এই রুটিন মাফিক আমরা এই কার্যক্রম শক্ত হতে দেখছি। রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, অস্থায়ী চেকপোস্টে চলছে তল্লাশি। ডিএমপি বলছে অপ্রীতিকর পরিস্থিতি রোধে নিয়মিতদের পাশাপাশি মাঠে কাজ করছে অতিরিক্ত 7000 সদস্য। অপরাধীদের উদ্দেশ্যে কঠোর বার্তা তাদের। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমাদের পুলিশের যা করণীয় আমরা তাই করতেছি এবং এটা একেবারে নিয়মিত কাজেরই একটা অংশ। আমরা আমাদের যেমন ফুট পেট্রোল আছে, মোবাইল পেট্রোলিং আছে, মোটরসাইকেল পেট্রোলিং আছে, চেকপোস্ট আছে, এইসবের মাধ্যমে আমরা মানুষের জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করতেছি। লকডাউনের নামে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন মাসুদুর রহমান, মগবাজার এলাকায় শফিক মুন্সি এবং গুলিস্তানে আছেন আতাউর কাউসার। সরাসরি প্রথমেই যাচ্ছি মাসুদের কাছে। মুহূর্তে আছি ধানমন্ডি 32 নম্বরে। এখানে যারা বিক্ষুব্ধ জনতা ছিল তারা কিছুক্ষণ আগে একজনকে সন্দেহবশত তাকে আটক করার পর তার সাথে কথাবার্তা বলার পরে তার ফোন চেক করে সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সাথে ছবি এবং পোস্ট দেখার পরে তাকে গণধুলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং তাকেই এখন পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য পুলিশের যে সদস্যরা এখানে দায়িত্বরত ছিলেন তাকে হেফাজতে নিয়ে তাকে সেখানে থানার দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা আছে তারা বারবারই তাকে মারধরের জন্য সামনে উদ্ধত হচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। এরকমই চলছে এখানে 10-15 মিনিট ধরে। আজকে সকাল থেকে 32 নম্বরে পুরো যে জায়গাটি এখন দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি যেখানে ছিল সেই জায়গাটিতে বেশ কিছু সময় ধরে এ ধরনের উত্তেজনা কাজ করছে। সকাল থেকে এরকম 4 জনকে এবং এখন এই একজন নিয়ে 5 জনকে আটক করা হলো এবং আটক করে গণধুলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করার যেই বিষয়টি এখন দেখা যাচ্ছে ফুটেজে সেটি হয়েছে। এবং এর আগে যে 5 জনকে আটক করেছে তাদের পরিচয় সম্পর্কে আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম। পুলিশ যেটি জানিয়েছে যে এরা এখন পর্যন্ত যাচাই বাছাই করা হচ্ছে। এর মধ্যে একজন কিশোরকে তারা আটক করেছিল, তার বয়স 14। সেটি তারা নিশ্চিত করেছে যে সে জিজ্ঞাসাবাদের সময় উল্টাপাল্টা কথা তথ্য দেওয়ার কারণেই তাকে সন্দেহ করা হয়েছিল। পরবর্তীতে দেখা যায় যে সে আসলে এই কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সাথে সে জড়িত না। পরবর্তীতে তাকে পরিবারের হেফাজতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এখন আমরা দেখছি যে যাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিক্ষুব্ধ জনতা যারা ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এই যে 32 নম্বরের যেই জায়গাটি, এই পুরো সড়ক সকাল থেকেই বন্ধ ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর্ডন করে রেখেছিল। কিছুক্ষণ আগে যখন এই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে যাকে আটক করা হয়, এই অবস্থা হওয়ার পরে সবাই এই ভিতরে চলে আসে। এর আগ পর্যন্ত পুরো নিরাপত্তার চাদরে এটি ঢাকা ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এখানে মোতায়েন আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মগবাজারে আমাদের আরেকজন সহকর্মী আছেন শফিক মুন্সি, আমরা একটু তার কাছে যেতে চাই। শফিক,
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে ঘোষিত লকডাউন কর্মসূচি তার কোনো প্রভাবেই কিন্তু রাজধানীর মগবাজার এলাকায় পড়েনি বলেই আমি দেখেছি। এবং আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মগবাজার মোড়ে, এবং এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য কয়েকটি দলের নেতাকর্মীরা তারা কিন্তু এই লকডাউন বিরোধী একটা অবস্থানে তারা মাঠে রয়েছে। তারা রাস্তায় চলাচলকারী গাড়িগুলোর নিরাপত্তা এবং ট্রাফিকে ব্যবস্থাপনার কাজ করছে। একই সাথে কিন্তু এইখানকার আশেপাশের যে কাঁচা বাজারগুলো আছে সেই সব বাজার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পাহারার কাজ করছে এই দলগুলোর নেতাকর্মীরা, এবং তারা মুহুর্মুহু স্লোগানে মূলত আওয়ামী লীগ বিরোধী নানা বার্তা তারা দিচ্ছে, এবং একই সাথে কোনো রকম কোনো নাশকতা যেন এই এলাকায় ঘটতে না পারে সেজন্য তারা সজাগ আছে বলেই আমাদেরকে জানিয়েছে। আমরা কিন্তু দেখেছি এই এলাকার আশেপাশে কয়েকটি কিন্তু সরকারি বেসরকারি স্কুল এবং অন্যান্য কলেজগুলো আছে, সেখানকার ক্লাস কার্যক্রম আজ যথারীতি পরিচালিত হয়েছে। একই সাথে কিন্তু এই অঞ্চলের যে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সরকারি যে অফিস আদালত আছে সেগুলো কিন্তু যথারীতি খুলেছে, সেগুলোর কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে, এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই এলাকার যে ছাত্র জনতা আছে তারা কিন্তু একই সাথে তারা রাস্তায় নেমেছে, এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা আর এই ভূমিকা অব্যাহত রাখবে বলেই আমাদেরকে জানিয়েছেন। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই মগবাজার সহ আশেপাশের প্রায় 14টি পয়েন্টে বাংলাদেশ জামাত ইসলামী সহ স্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু পাহারায় রয়েছে। আমাদের গুলিস্তানে রয়েছে সহকর্মী আতাউর আর কাউসার, আমরা এখন চলে যাব সেখানে। কাউসার জানাবেন গুলিস্তানের সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, যেটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে, এই কেন্দ্রীয় কার্যালয়টির সামনে সকাল থেকেই অবস্থান নিয়েছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের মহানগর দক্ষিণ শাখার নেতাকর্মীরা, এবং একই সাথে জুলাই ছাত্র সংসদ নামে একটি সংগঠন, তারাও এখানে সকাল থেকেই অবস্থান নিয়েছিলেন এবং অবস্থানের তারা ক্ষোভ প্রকাশ করেছেন, তারা বিক্ষোভ মিছিল করেছেন, এবং সেই বিক্ষোভ সমাবেশে তারা যেটি জানিয়েছেন যে গত কদিন ধরে আওয়ামী লীগের যে নৈরাজ্য চলছে এবং এই লকডাউন কেন্দ্র করে যে ককটেল ফুটানো, বিভিন্ন বাসে আগুন দেওয়া সহ এই যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটি কোনোভাবেই তারা মেনে নেবেন না, এবং ভবিষ্যতে এ ধরনের যে কোনো কর্মকাণ্ডে তারা আরও কঠোরভাবেই তাদের ক্ষোভ প্রকাশ করবেন এমনটি তারা জানিয়েছেন। তো সেই কর্মসূচি চলাকালীনে অনেকেই ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে এই আওয়ামী লীগ কার্যালয়ের যেই পরিত্যক্ত ভবনটি, ভবনের 4র্থ তলায় যে ব্যালকনি আছে, ব্যালকনিতে উঠে সেখানে কোথাও আগুন লাগিয়ে দিয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়া দেখা যাচ্ছে, সেই আগুন লাগানোর ধোঁয়া। আগুনটি যদিও খুব বড় নয়, বা এখানে আগুন লেগে পোড়ার মতো আসলে অবশিষ্ট কাঠামোটি ছাড়া তেমন কিছুই আর নেই। এখানে এর আগেও বেশ কয়েক দফা এখানে আগুন লাগানো হয়েছে, যার প্রেক্ষিতে আসলে আগুনে পোড়ার মতন খুব বেশি কোনো কিছু এখানে আর অবশিষ্ট নেই। তারপরেও এখানে তারা কোনো কিছু জড়ো করেও আগুন লাগিয়েছেন, যার প্রেক্ষিতে এখানে ধোঁয়া উঠছে। এবং এ ভবনে কিছু ভাস্কর্য রয়েছে, যে ভাস্কর্যে একটি শেখ মুজিবের ভাস্কর্য ছিল, এবং পরবর্তীতে নিচে আরও কিছু ভাস্কর্য ছিল যেখানে জাতীয় 4 নেতার ভাস্কর্য এবং মুক্তিযুদ্ধের সময়কার কিছু ভাস্কর্য ছিল, যে ভাস্কর্যগুলো বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা আছেন তারা এই ভাস্কর্যগুলোতে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, সেই ভাস্কর্যগুলো ইট দিয়ে ভেঙেছেন, এবং এখন সেই ভিড়টি অনেকাংশেই কমেছে। সকাল থেকে যে ভিড় এখানে ছিল, ইনকিলাব মঞ্চ ছিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেকে ছিলেন, অনেকেই তারা তাদের অবস্থান ত্যাগ করেছেন, কারণ আপনারা জানেন যে মূলত আজ তারা অবস্থান নিয়েছিলেন এই যে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে প্রতিহত করতেই তারা সকাল থেকে মাঠে ছিলেন, এবং কার্যত বেলা বা দিনের অর্ধেকের বেশি সময় পার হয়েছে, যার প্রেক্ষিতেই হয়তো অনেকেই এখান থেকে তাদের কর্মসূচি শেষ করেছেন, অনেকে বলেছেন শাহবাগ অভিমুখে তারা মিছিল নিয়ে যাবেন। এভাবেই দিনভর যে কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচি আমরা কভার করেছি, এবং এই ছিল গুলিস্তানে আওয়ামী লীগের যে পরিত্যক্ত ভবনের যে অফিস, সেই ভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য আমার কাছে।
গুলিস্তান, মগবাজার এবং ধানমন্ডি থেকে জানছিলাম লকডাউনের সবশেষ পরিস্থিতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বলেন, সবার সহযোগিতা থাকলে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। আমাদের পেঁয়াজের কোনো ঘাটতি হবে না, কিন্তু এই কিছু কিছু এই দুষ্কৃতিকারী এরা কিন্তু এই দামটা বাড়ানোর চেষ্টা করতেছে, বাট এটা তারা সফল হবে না। অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওইরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশনে নিচ্ছি। এদিকে দেশের বিভিন্ন জেলায় যানবাহনে আগুন ও সড়ক অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তরা। শরীয়তপুরে সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণে আহত হন বিএনপি নেতা সহ 10 জন। এই ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। আর নাশকতা ঠেকাতে রাজপথে নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা। যানবাহনে আগুন, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা দুর্বৃত্তদের। বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে দুষ্কৃতিকারীরা। ট্রাকে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় শিবচর বিএনপির নেতাসহ 10 জন আহত হন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। সড়কে গাছের গুঁড়ি ফেললে পৌনে 1 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এ ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। মাদারীপুরে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় চিনি বোঝাই ট্রাকে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ভোরে গোপালগঞ্জে একটি সরকারি যানে আগুন দেওয়া হয়। এছাড়া গভীর রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে সন্ত্রাসীরা, তবে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে খুলনায় নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের। এদিকে নাশকতা ঠেকাতে রাজপথে রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বিএনপি, জামায়াত ও এনসিপি। এছাড়া বরিশাল, নাটোর, রাজশাহী, ময়মনসিংহ ও গাজীপুরে প্রতিবাদ মিছিল করে জামায়াত। ফ্যাসিস্টের নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকার হুঁশিয়ারি তাদের। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শহরগুলোর পাশাপাশি মহাসড়কগুলোতেও টহল জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে সাভারে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়, রাজশাহীতে সাইফুর রহমান রকি, ফেনীতে আতিয়া সজল এবং মুন্সিগঞ্জে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি শুরুতে যাচ্ছি জয়ের কাছে। জয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির জের ধরে কিন্তু যেমনি রাজপথ উত্তপ্ত, তেমনি কিন্তু সাভারে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করেছে পুলিশ প্রশাসন। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আরিচা মহাসড়কে ঠিক আমিন বাজারে, যেখানে আপনার রাজধানীর প্রবেশমুখ খ্যাত এই এলাকাটিতে। মূলত এখানে সকাল থেকেই পুলিশকে দেখেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি পর্যাপ্ত পরিমাণে তৎপরতা ব্যবস্থা গ্রহণ করতে, এবং তারা কিন্তু প্রতিটি গাড়ি তল্লাশি করছেন এবং ভালোভাবে দেখছেন, জিজ্ঞাসাবাদ করছেন, তারপরে কিন্তু রাজধানীতে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন। মূলত একটু জানিয়ে রাখতে চাই, গত রাত থেকে আমরা দেখেছি সাভারের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী সহ পুলিশ কিন্তু বিভিন্ন চিরুনি অভিযান চালিয়েছে এবং নাশকতার অভিযোগ ইতিমধ্যেই সাভার, আশুলিয়া, ধামরাই অর্থাৎ ঢাকা জেলার উত্তর অঞ্চল থেকে মোটামুটি 28 জনকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। মূলত সাভার থেকে সাভার থানা, মডেল থানা পুলিশ আটক করেছে এবং একই সাথে আশুলিয়া থানা পুলিশও 11 জনকে আটক করেছে এবং ধামরাই থানা পুলিশ মোট 4 জনকে আটক করেছে। এই মিলে 28 জনকে ইতিমধ্যে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে। জানিয়ে রাখতে চাই যে রাতভর কিন্তু বিভিন্ন স্থানে একটি আতঙ্ক বিরাজ করছিল যে গাড়িতে আগুন লাগিয়েছে বা বিভিন্ন স্থান থেকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর আসছিল, যেগুলো সম্পূর্ণই মূলত গুজব। তবে ইতিমধ্যেই কিন্তু আমরা যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে তারা ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন স্থানে টহল টিম রয়েছে। র্যাব যেমন টহল দিচ্ছে, ঠিক তেমনি কিন্তু
সেনাবাহিনীর টহল টিম রয়েছে। রাতে এবং দিনে মিলিয়ে বিভিন্ন স্থানে কিন্তু টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একই সাথে কিন্তু রাজধানীর প্রবেশ মুখ খ্যাত এই আমিন বাজারেও কিন্তু পুলিশি টহল অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এ বিষয়ে আরো তথ্য জানতে চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রকি। আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি তার সমর্থনে আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কর্মসূচি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে আমরা কিন্তু নগরীতে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করেছি। বিশেষ করে এখন আমরা রাজশাহী নগরীর যে সিটিহাট এলাকায় সেখানে আছি। সেখানে আমরা দেখছি যে র্যাবের যে চেকপোস্ট বসেছে, এখানে তাদেরকে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছে, বিভিন্ন মোটরসাইকেলে যারা যেসব আরোহীরা যাচ্ছেন তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ধরনের তৎপরতা কিন্তু আমরা নগরীর বিভিন্ন এলাকায় লক্ষ্য করেছি। বিভিন্ন এলাকায় পুলিশি যে তৎপরতা সেটিও কিন্তু জোরদার করা হয়েছে। বিশেষ করে নগরীর যে স্পর্শকাতর যে স্থানগুলো রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় আছে, সেই মোড়গুলোতে আসলে বিভিন্নভাবে এই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু বাড়ানো হয়েছে। আপনারা জানেন যে গত 24 ঘন্টায় রাজশাহীতে কিন্তু জেলা পুলিশের অভিযানে 4 জন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে 3 জনকে আটক করা হয়েছে নাশকতার পরিকল্পনা করার সময়। তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। সব মিলে এখন পর্যন্ত যদি আমরা বলি, আমরা কথা বলেছি র্যাব 5-এর সিও মোহাম্মদ মাসুদ পারভেজের সাথে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং তাদের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয় কিন্তু গড়ে তোলা হয়েছে পুরো শহর জুড়েই, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আমরা জামায়াতে ইসলাম রাজশাহী মহানগর শাখার উদ্যোগেও বিভিন্ন মোড়ে মোড়ে তাদের কর্মী সমর্থকদের দেখেছি, তারা মিছিল করেছে, সমাবেশ করেছে। তারাও আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি সেটিকে প্রতিহত করার জন্য কিন্তু মাঠে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমরা বিভিন্ন এলাকা ঘুরেও কিন্তু তাদের যে কর্মতৎপরতা সেটি আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি সহকর্মী আতিয়ার সজলের কাছে ফেনীতে। অনলাইনে আওয়ামী লীগ কর্মকাণ্ড যে নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগ যে অবরোধ দেখেছেন বা যারা লকডাউন দেখেছেন, সেই লকডাউনকে ঘিরে কিন্তু ফেনীতে সকাল থেকে এখন পর্যন্ত দলটির কোনো নেতাকর্মীকে আমরা কিন্তু মাঠে দেখিনি বা কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে এই কর্মসূচিকে ঘিরেই কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু আমরা দেখেছি যে কিছু নাশকতার চেষ্টা তারা করেছিল। তার মধ্যে ফেনী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শাহিনহাটি কিরমিরি রাস্তার মাথায় আমরা দেখেছি একটি বাসে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছিল এবং ঢাকা চট্টগ্রাম যে রেলপথ আছে সেই রেলপথে রাত 3:15টার দিকে কিছু গাছ কেটে সেখানে বাধা সৃষ্টি করার চেষ্টা, যদিও রেল কর্তৃপক্ষ বিষয়টি নজরে আসায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এবং এছাড়া আমরা দেখেছি সকালবেলা ফেনী মডেল থানায় কিন্তু এখানে 6 জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্দেহে 6 জনকে আটক করেছে এবং তাদের মোবাইলে তাদের ভিডিও দেখেছে বা ব্যানারের ছবি দেখেছে বলে দাবি করছে পুলিশ। এছাড়া কিন্তু স্বাভাবিক যে জীবনযাত্রা যেটা বলেন সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মোড়ে মোড়ে প্রশাসন বা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু আমরা দেখেছি মোড়ে মোড়ে তারা পাহারা দিচ্ছেন যাতে করে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে। দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কের ফেনীর মহিপাল অংশে আমরা রয়েছি। এই যে এখান থেকে যে লেনটি এখন দেখা যাচ্ছে সেটি হচ্ছে ফেনী থেকে নোয়াখালীমুখী যে রেল, সেখানে কিন্তু সারি সারি বাস বা বিভিন্ন ধরনের পরিবহন রয়েছে যাত্রীর অপেক্ষায়। যদিও বা অন্যান্য দিনের তুলনায় পরিবহনের সংখ্যা, বিশেষ করে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা কিছুটা কম, কিন্তু অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে। এবং সব মিলে দেখছেন যে এই যে কর্মসূচিকে ঘিরেই কিন্তু একদিকে মানুষ যেরকম সতর্ক রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীও তারা কিছুটা সতর্ক অবস্থায় রয়েছেন এবং পাশাপাশি বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারাও মোড়ে মোড়ে বিভিন্নভাবে পাহারা দিচ্ছে যাতে জনগণের জানমাল নিরাপত্তার জন্য কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আমরা এইসব বিষয়ে জানতে চলে যাবো মুন্সিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় যে সকালবেলা ট্রাকে আগুন দেওয়া হয়েছিল, যে সেখানে টায়ারে আগুন দিয়ে রাস্তা বন্ধ করার ব্যবস্থা হয়েছিল এবং ব্যারিকেড তৈরি করে যে গাড়ি ভাঙচুর হয়েছিল, এরপর থেকে যে পরিবেশ তৈরি হয়েছিল সেখানে কিন্তু 1.5 ঘন্টার মধ্যে যান চলাচল বিঘ্নিত হয়। এরপরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আরও তৎপর হয়ে যায় এবং পদ্মা সেতুর দুই প্রান্তেই কিন্তু নিরাপত্তা বলয়ের পাশাপাশি জেলার অন্যান্য স্থানেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার যে একটি ফ্যাক্টরির সামনে ট্রাক দাঁড় করে রাখছিল, সেই ট্রাকে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ভোরবেলায়। এর বাইরে কিন্তু মুন্সিগঞ্জে বিচ্ছিন্ন তেমন কোনো ঘটনা ঘটেনি, তবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তল্লাশি চৌকি রয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে গাড়ি তল্লাশি করা হচ্ছে এবং এখানে কিন্তু এই চেকপোস্টগুলো নানাভাবে তৎপর রয়েছে। এই সাদা পোশাকও কিন্তু বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে। তারা বলছেন জানমাল রক্ষা করবার জন্য কিন্তু তারা তৎপর রয়েছেন এবং কোথাও নাশকতা যেন না ঘটে সেই ব্যাপারে কিন্তু তাদের নানা রকম তৎপরতা রয়েছে। এদিকে আমরা লক্ষ্য করেছি পদ্মা সেতুর মা প্রান্তে কিন্তু কিছু সময়ের জন্য বিএনপির কর্মীরা অবস্থান নেয়। তারা কিন্তু যে এই কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয়। আপনারা লক্ষ্য করছেন যে মোটর বাইকের ব্যাগ তল্লাশি হচ্ছে এবং বিভিন্ন রকমের যানবাহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকম তল্লাশি করা হচ্ছে এবং এই যে পদ্মা সেতু এলাকায় যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপরতা শুধু তা নয়, এক্সপ্রেসওয়ের যে সনবাড়ি রয়েছে, নিমতলা রয়েছে এবং ধলেশ্বরী সেতুর টোল প্লাজা পয়েন্ট রয়েছে, প্রতিটি পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু যে এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পয়েন্টগুলোতে তৎপরতা ছাড়াও যে আঞ্চলিক মহাসড়ক যেগুলো রয়েছে এবং অভ্যন্তরীণ যে সড়ক রয়েছে সব সড়কে কিন্তু এরকম চেকপোস্ট তৎপরতা চালাচ্ছে এবং এখানে তারা বলছেন যে এই মুন্সিগঞ্জের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তাদের রয়েছে। সেই চ্যালেঞ্জ ওভারকাম করে কিন্তু তারা জানমাল রক্ষা করবার জন্য তৎপরতা চালাচ্ছেন এবং যেটি সকালে যে অবস্থা ছিল তার চেয়ে কিন্তু এখন আরও বেশি তৎপর লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে সবশেষ পরিস্থিতি। সাভার, রাজশাহী, ফেনী এবং মুন্সিগঞ্জ থেকে জানছিলাম সবশেষ অবস্থা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে রাজপথে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। অরাজকতা তৈরির চেষ্টা করলে একসঙ্গে প্রতিহতের ঘোষণা ছাত্র সংগঠনের নেতাদের। উত্তপ্ত রাজপথ, মুহুর্মুহু স্লোগানে মুখর চারপাশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার সকালে মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। ঢাকা কলেজের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বর ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নির্দেশে কেউ নাশকতার চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন নেতারা। খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে। একই সাথে আওয়ামী লীগের যত দোষর আছে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। নিকট অতীত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন, অন্যথায় ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবে। জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে, জুলাই শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে, তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে। এদিকে সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান কর্মসূচি পালন করেন জামাতের নেতাকর্মীরা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। এবার তারা অনলাইনে লকডাউন করছে। সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে অফিসিয়ালি আওয়ামী লীগের কবর রচিত হয়ে যাবে। রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মঞ্চের মুখপাত্র বলেন, এ লকডাউন সাধারণ মানুষ সফল হতে দেবে না। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে এই সুবিচারটাকে নিশ্চিত করা হয়ে যাবে। ফ্যাসিস্ট কায়দায় আবারও সে আগের চরিত্রকে উন্মোচন করছে। বিদেশে বসে কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত আমাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
সই হওয়া জুলাই সনদের বাইরের কোনো সিদ্ধান্ত এলে বিএনপি দায়িত্ব নেবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা সরকার ও জনগণকে জিম্মি করবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনো দলের কর্মসূচির কারণে নির্বাচন পেছাবে না বলেও জানান বিএনপি নেতা। বাংলাদেশে নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্য-মার্ক শেলে-শালাট বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতারা। পরে আলোচনার বিষয়বস্তু জানাতে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দেশের মানুষের পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্রের সবাই নির্বাচন দেখতে চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে আমির খসরু বলেন, কোনো দলের কর্মসূচি কারণে নির্বাচন পেছাবে না। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বাংলাদেশে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না, যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে, তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি। এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। আমির খসরু বলেন, যারা সরকার ও জনগণকে জিম্মি করবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বাক্ষরিত সনদের বাইরে কোনো সিদ্ধান্ত এলে বিএনপি দায়িত্ব নেবে না বলেও জানান তিনি। যারা এই জিম্মির পথে যাবে তারা জনগণ থেকে আরো বেশি বিচ্ছিন্ন হবে। ওই ফ্রেমওয়ার্কের বাইরে যদি কোনো কিছু কেউ করতে চায়, খালি প্রধান উপদেষ্টা সাহেব না, কেউ করতে চায়, সেটার জন্য আমরা দায়বদ্ধ থাকবো না, বিএনপি দায়বদ্ধ থাকবে। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের, তা আবারও প্রমাণ করেছে তারা। ভোগ বিলাসের আনন্দের কথা শেখ হাসিনা ভুলতে পারছে না, আওয়ামী নেতারা ভুলতে পারছে না। এই কারণেই তারা অবৈধ সন্ত্রাসী পন্থা অবলম্বন করে একেবারে চোরাগুপ্তভাবে জনগণের উপর আক্রমণ করছে। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে জানিয়ে বিএনপি নেতারা বলেন, নানা কর্মসূচি ও বিভ্রান্তিমূলক বক্তব্যে গণতন্ত্রের পথে বাধা তৈরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিবাদ। গণতন্ত্র নিশ্চিত করার জন্য। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গণভোট দেরি হলে দেশবিরোধীরা নাশকতার সুযোগ নেবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তি নাশকতার অপচেষ্টা করেছে। জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো সম্ভব বলেও মত জামায়াত সেক্রেটারির। অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখটা ঘোষণা করতে হবে এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্য আগে একটা আদেশ জারি করতে হবে। এই সংকট নিরসনে যত দেরি হবে ততই কিন্তু অপরাধীরা, সমাজ বিরোধীরা নানান নতুন নতুন চক্রান্তের সুযোগ পাবে। বাংলাদেশের যে চিত্র, তারা যে হুমকি দামকি দিয়েছিলেন অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, সবকিছুই এই জাতি তার সাহস দিয়ে, দৃঢ়তা দিয়ে রাজপথে বলিষ্ঠতার সাথে অবস্থান করে তা প্রতিহত করেছে এবং ময়দানে তারা দাঁড়াতে পারেনি। রক্ত দিয়ে যারা নতুন বাংলাদেশের স্বপ্নে এখন বিভোর, একটি মানবিক সমৃদ্ধ বাংলাদেশ যারা গড়তে চায়, আপনারা এই জাতিকে মৌলিক এইসব ইস্যুতে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করুন, আমাদের পাশে থাকুন। জাতির মৌলিক ইস্যুতে একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে নাশকতাকারীদের অবশিষ্ট চক্রান্তটা আমরা নিঃশেষ করে দিতে পারি। এটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশে একটা ঐক্যমত গড়ে তোলে। জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টার আদেশ জারি না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বলে শঙ্কা প্রকাশ করেছে এনসিপি। রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভায় নেতারা এই কথা বলেন। দেশে অরাজকতা সৃষ্টির পেছনে আওয়ামী লীগ ব্যবসায়ীদের অর্থায়ন রয়েছে বলেও অভিযোগ করেন তারা। শেখ হাসিনার রায় বিচার বিভাগের ঐতিহাসিক মাইলফলক বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। একদিকে হলো জামায়াতের ভাইরা, আরেকদিকে হলো বিএনপির ভাইরা। একজনে আজকে কর্মসূচি যায়, আরেকজন হলো কালকে কর্মসূচি দেয় এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার হলো প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা বলি, আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি, সংস্কার করতে না পারি, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে। জনগণ এখন যথেষ্ট রাজনীতি সচেতন। বাংলাদেশের মানুষ সবসময় রাজনীতি সচেতন ছিলেন। গত বছর গণঅভ্যুত্থানের পরে তারা আরো অনেক রাজনীতি সচেতন হয়েছেন। গৃহিণী যারা বাসা থেকে বের হয় না, ওনারাও ইউটিউবে রাজনৈতিক বক্তব্যগুলো দেখেন। আপনারা যে জনগণকে ছোট করেন, জনগণ আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাবে না, এটা মনে করার কোনো কারণ নাই।
রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর রেফারির ভূমিকায় থাকবে ইসি। তবে দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সিইসি AMM নাসির উদ্দিন। সকালে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে কথা বলেন সিইসি। তফসিল ঘোষণার পর আচরণবিধি না মানলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন সিইসি। এদিকে তফসিল ঘোষণার আগেই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং রাজনৈতিক দলগুলোতে 33% নারী নেতৃত্ব না রাখার বিধানের দাবি জানিয়েছে দলগুলো। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন ভবনে সংলাপের প্রথম দিনের 2 পর্বে 12টি দলকে সংলাপে ডাকে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। সকালে সংলাপে অংশ নেয় 6টি দল। সংলাপের শুরুর দিনই নির্বাচন কমিশনের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুললেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা। বললেন রাজনৈতিক দলগুলোর প্রতি শ্রদ্ধাশীল হতে। জাতীয় নির্বাচনের আগে যদি আরেকটা নির্বাচন কমিশনের উপরে চাপিয়ে দেওয়া হয় তো এই নির্বাচন কমিশনের পক্ষে এটা চালিয়ে যাওয়া এটা কঠিন ব্যাপার হয়ে যাবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এখনো সরকার ব্যর্থ দাবি করে তফসিল ঘোষণার আগেই ইসির কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে দলগুলো। আপনারা এবার উদাহরণ স্থাপন করুন যে আমরা একটা নিশ্চিত ভালো নির্বাচন করব। আমরা দেখতে চাই এর সুফল যাতে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব অনুসরণ করে। রাজনৈতিক দলগুলোতে 33% নারী নেতৃত্ব না রাখার বিধান জোটে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান থেকে সরে আসার দাবি জানান তারা। ইসলামী দলগুলোর জন্য কঠিন হয়ে যায় 33% মহিলা সদস্য কমিটিতে রাখা, এই বিষয়টি আপনারা বিবেচনা রাখবেন। পরে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে কমিশনাররা বলেন আস্থা পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে কমিশন। নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণ বিধিমালা আপনারা জেনে গেলেন এবং এটা থাকবে। আপনারা প্রতিনিধি হিসেবে, নেতা হিসেবে আপনাদের অনুসারীদেরকে সেটা ফলো করতে বলবেন। আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেই অবস্থানে রয়েছি সেই অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করে। এর আগে সংলাপের শুরুতেই বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। আরও বলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম। গত বছর আগস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি বলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত 3টি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে। ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছি। আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি। অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে। কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে। অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ব্যবস্থাপনা, আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সংস্কার গ্রহণ করবে। আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন
অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9 মাস ধরে কাজ করেছে। এই সময় কমিশন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন। অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন। দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক 30টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক অর্জন। কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে, বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতদৃষ্টে মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু না। তবে খতিয়ে দেখলে দেখা যায় যে এইসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারো মধ্যে মতভেদ নেই। কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয়। এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে
100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। প্রিয় দেশবাসী, অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছে। রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মানুষের আস্থা ফিরে এসছে। ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ FDI 19.13% বৃদ্ধি পেয়েছে। এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মায়ার্স গ্রুপের মালিকানাধীন APM টার্মিনালস BV এর সঙ্গে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে 30 বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি $550 মিলিয়ন বিনিয়োগ করবে। এটি এই যাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ। লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট। প্রিয় দেশবাসী, প্রায় 1.5 যুগ ধরে আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তারা আজ আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। 133 শিশু, শত শত তরুণ তরুণী, নারী পুরুষের মৃত্যু, হাজার হাজার মানুষের অঙ্গহানির যে আত্মত্যাগ, সেটিকে আমাদের সম্মান জানাতেই হবে। দেশের আপামর জনগণ সামান্য যা চায় তা হচ্ছে এই অগণিত হতাহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই যেন ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা দেখাই। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত
জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমাদের আশা মহান আল্লাহ পূরণ করুন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই সনদের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর রাষ্ট্রপতির সই। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায় 17 নভেম্বর। অকাট্য প্রমাণ তুলে ধরায় মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের, খালাসের আশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। এবং আগুন ককটেল আতঙ্ক, আওয়ামী লীগের লকডাউনে রাজধানী জুড়ে সর্বোচ্চ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি, নাশকতা রুখতে রাজপথে সরব বিভিন্ন দল সংগঠন। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ আলী স্বপ্নকে। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।